শুভ মধ্যাহ্ন। এই সময় রাজশাহী কলেজ ফেসবুক পেজের সাথে সংযুক্ত সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। রাজশাহী কলেজ এবং রাজশাহী কলেজের বাইরে থেকে সংযুক্ত প্রিয় একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অনুতোষ কুমার প্রামাণিক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের দুপুরের খাবারটি খেয়ে আজকের ক্লাসে তোমরা হাজির হয়েছো। আর যারা এখনো দুপুরের খাবার খাও নাই, তোমরা অবশ্যই খেয়ে তারপরে ক্লাসে এসে সংযুক্ত হবা। না খেয়ে ক্লাস করবার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা জানো তোমরা যে আমি একাদশ শ্রেণীর কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের ফাইন্যান্স, ব্যাংকিং এবং বিমা এই বিষয়ের উপর ক্লাস নিয়ে থাকি এবং ইতোমধ্যে আমি 4টি ক্লাস নিয়েছি। এবং সেই ক্লাসে কি ফাইন্যান্স, ব্যাংকিং এবং বিমা এই বিষয়ের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন টু ফিন্যান্স বা অর্থায়নের সূচনা, এই চ্যাপ্টারের উপর 4টি ক্লাস আমরা নিয়েছি এবং সেই চ্যাপ্টারটি শেষ করে আজকে আমাদের নতুন একটি অধ্যায়ে যাবার কথা রয়েছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সেই 4টি ক্লাস ভালোভাবে করেছো, ক্লাসের নোট নিয়েছো, মানে হোমওয়ার্ক গুলো ভালো মতো সম্পাদন করেছো এবং অবশ্যই ফার্স্ট যেই আমাদের চ্যাপ্টার ছিল সেটার উপর একটা জোরদার একটা প্রিপারেশন নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসে যে অধ্যায়টি পড়াবো সেখানে যাওয়ার আগে আমরা কয়েকটি ছবি দেখবো। দেখো তো তোমরা এই ছবিগুলো চিনতে পারো কি? দেখো তো, আমি এইখানে জাস্ট একটি ছবি দেখিয়েছি, নিশ্চয়ই তোমরা এই ছবিটার নাম বলতে পারো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিটা দেখে একটু বলো তো যে এখানে কি ধরনের কাজ হয় আর এই কাজগুলো কিভাবে করা হয়, এগুলো সম্পর্কে কি, মানে অর্থাৎ তোমাদের কি কোনো আইডিয়া আছে? এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন দেখতে পাচ্ছি, কিন্তু এর ভেতরে কি কাজ হয়, কিভাবে হয়, কেন হয়, একটা প্রসিডিওর মেনটেন করে হয়, সেগুলো কি আমরা জানি? আমরা কিন্তু জানি না। ঠিক আছে, তো ঠিক একইভাবে আমি যদি তোমাদেরকে বলি, এখানে তোমরা একটা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা একটা নিশ্চয়ই একটি প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট দেখতে পাচ্ছ বা উদ্বৃত্ত পত্র দেখতে পাচ্ছ। শিক্ষার্থী, এখন বলো তো যে এই উদ্বৃত্ত পত্র দেখে এই প্রতিষ্ঠানে কি বিনিয়োগ করা যাবে? ভালোভাবে বিনিয়োগ করা? একটু তোমরা দেখে কি সঙ্গে সঙ্গে বলতে পারবে? যেমন জাতীয় সংসদ ভবন দেখে আমরা সরাসরি বুঝতে পারি না, বলতে পারি না যে এখানে কাজগুলো কিভাবে হয়, কোন প্রসিডিওর বা কোন প্রসেসে হয়, একইভাবে আমি যদি একটা ব্যালেন্স শিট বা একটা আর্থিক বিবরণী দেখি, সেটা জাস্ট দেখেই কিন্তু সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে কি যাবে না এটা কিন্তু আমি বলতে পারি না। তাহলে আমার কি করা প্রয়োজন? এই যে আমাদের আর্থিক বিবরণীটা রয়েছে, এগুলোর প্রতিটি উপাদান আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। যদি তুমি ভালোভাবে বিশ্লেষণ করতে পারো, তখনই কিন্তু তুমি বলতে পারবে যে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে কি যাবে না। সো তোমার বিনিয়োগ বা যে কোনো ধরনের আর্থিক সিদ্ধান্ত নির্ভর করবে এই আর্থিক বিবরণীর কি পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করা। সো আমাদের আজকের আলোচ্য অধ্যায় হলো আর্থিক বিশ্লেষণ। এটি আমাদের আজকের মূল বিষয় এবং আমরা এটি আমাদের ফাইন্যান্স, ব্যাংকিং এবং বিমার প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের একটি পাঠ, আর্থিক বিশ্লেষণ। মনে রাখবে শিক্ষার্থীরা, এই আর্থিক বিশ্লেষণ মানেই যে আমরা বিভিন্ন ধরনের, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন কৌশল অবলম্বন করে নানা ধরনের বিশ্লেষণ করে সেখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ঠিক আছে, তো এই অধ্যায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে, খেয়াল করে দেখো, এই অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়, তোমাদের যতগুলো অধ্যায় আছে 9টি চ্যাপ্টার, 9টি চ্যাপ্টারের কিন্তু আলাদা আলাদা প্রধান একটা করে উদ্দেশ্য রয়েছে। তো আমাদের এই 4র্থ অধ্যায়ের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আর্থিক বিশ্লেষণের মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এই চ্যাপ্টার শেষে তোমরা অবশ্যই এই কাজটি করতে পারবে যে কিভাবে আর্থিক বিশ্লেষণ করব এবং আর্থিক বিশ্লেষণ করার পরে আমরা কিভাবে সেখান থেকে সিদ্ধান্তটা নেব। প্রিয় শিক্ষার্থী, আর তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমাদের অধ্যায়ের সাথে পরিচিত হয়ে গেছো। তো দেখো, আমরা এই অধ্যায় থেকে আজকে কোন কোন বিষয়গুলো রেখেছি আমাদের শিখন ফলে, সেগুলো আমরা একটু দেখে নেই। আমরা প্রথমেই দেখো, মানে এখানে রেখেছি যে আর্থিক বিশ্লেষণ কি তা বলতে পারবে। আমরা অধ্যায়ের নামটা ইতোমধ্যে জেনে গেছি যে এটা হচ্ছে আর্থিক বিশ্লেষণ। তাহলে আর্থিক বিশ্লেষণটা কি এটা আমাদের জানা কিন্তু খুবই দরকারি।
সো আমাদের ঠিক তারই ধারাবাহিকতা রেখে আমরা প্রথমেই আর্থিক বিশ্লেষণ কি তা বলতে পারবে। 2 নাম্বার হচ্ছে যে হ্যাঁ, আমি আর্থিক এই বিবরণীটা বিশ্লেষণ করব, কিন্তু কিভাবে বিশ্লেষণ করব, কোন কৌশলে বিশ্লেষণ করব, সেটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের কৌশলের পরে আমরা ব্যাখ্যা করব এবং তোমরা এগুলো ব্যাখ্যা করতে পারবে। এবং ফাইনালি আমাদের আলোচ্য বিষয় বা আমাদের মূল বিষয় যে নগদ প্রবাহ কি এবং এই নগদ প্রবাহ বিবরণী কাকে বলে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমাদের আজকের আলোচ্য বিষয় আর্থিক বিশ্লেষণ কি তা বলতে পারবে, আর্থিক বিবরণী বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এবং নগদ প্রবাহ ও এর বিবরণী কি তা লিখতে পারবে। এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলে যাই। দেখো আমাদের প্রথম শিক্ষণফল সেটি হলো আর্থিক বিশ্লেষণ। যাওয়ার আগে আমি একটু প্রারম্ভিক কিছু কথা বলে নিই। দেখো শিক্ষার্থীরা, মনে রাখবে একটি কথা, যে আমরা ফাইন্যান্সে পড়েছিলাম একজন আর্থিক ব্যবস্থাপককে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বা তার বিভিন্ন প্রকারের কার্যাবলী সম্পাদন করতে হয়। সেই ধরনের কার্যাবলীর মধ্যে কি কি ছিল? তহবিল সংগ্রহ করা, সেই তহবিলটা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা এবং ফাইনালি আমাদের মুনাফাটার বন্টন করা। এখন এই একজন আর্থিক ব্যবস্থাপককে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে নানা ধরনের স্বল্প এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত নিতে হয়। এবং মনে রাখবে, এই সিদ্ধান্ত এবং পরিকল্পনাগুলো নিতে হলে তাকে অবশ্যই কোম্পানির বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা পড়ে। যে ব্যবস্থাপক যত ভালোভাবে দক্ষতার সাথে সে এই আর্থিক বিবরণীটা বিশ্লেষণ করতে পারবে, তার সিদ্ধান্তটিও তত ফলপ্রসূ হবে। ঠিক আছে, মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের কেবল আর্থিক তথ্যসমূহকে নিয়ে শুধু আর্থিক বিবরণীতে উপস্থাপন করব, এই শুধু উপস্থাপন করলেই কিন্তু সেই প্রতিষ্ঠান সম্পর্কে সকল বিষয় কিন্তু জানা যায় না। এই জন্য প্রয়োজন কি? সেই আর্থিক বিবরণীগুলোর যথাযথভাবে ব্যাপক বিশ্লেষণ করা। সো আর্থিক বিশ্লেষণে আমি যখনই যাব, মনে রাখবে আমাদের বারবার একটি কথা আসবে, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী, অর্থাৎ আর্থিক বিবরণীর বিশ্লেষণ। ঠিক আছে, সো দেখে আমরা আর্থিক বিশ্লেষণ এট এ গ্লান্স আমরা একটু দেখে নিব যে আর্থিক বিশ্লেষণটা কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু স্লাইডে চলে যাই। দেখো যে আর্থিক বিশ্লেষণ হচ্ছে এটি এমন একটি প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের আর্থিক কর্মকাণ্ডকে যাচাই এবং তার কার্যাবলীকে যাচাই করে সেই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ ক্ষমতা, আর্থিক সামর্থ্য, উপার্জন ক্ষমতা এবং তারল্য বিশ্লেষণ করে থাকে। সো এখানে আমি যদি একটু আরো ভালোভাবে একটু আলোচনা করি, তাহলে বিষয়টা এরকম যে আর্থিক বিশ্লেষণ কিছুই নয়, এটি একটি প্রক্রিয়া। এখন এটি কিসের প্রক্রিয়া? এটি একটি প্রতিষ্ঠানের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের দক্ষতা এবং কার্যাবলী যাচাই করার একটি প্রক্রিয়া। কেন আমরা দক্ষতা এবং কার্যাবলী যাচাই করব? দেখব যে সেই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ ক্ষমতা কেমন, সেই প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য কেমন, সেই প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা কেমন, সেই প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা কেমন। এগুলো জানার জন্যই কিন্তু আমরা কি করে থাকি? আর্থিক বিশ্লেষণটা করে থাকি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি যদি এটাকে, এই পয়েন্টগুলোকে আমি যদি একটু সংজ্ঞায়িত করি, তাহলে এইরকম হবে যে আর্থিক বিশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডের দক্ষতা এবং কার্যাবলী যাচাই করে সেই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ ক্ষমতা, আর্থিক সামর্থ্য, উপার্জন ক্ষমতা এবং তারল্য বিশ্লেষণ করা হয়ে থাকে। এটি হচ্ছে আমাদের আর্থিক বিশ্লেষণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আর্থিক বিশ্লেষণ মানেই অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহের ব্যাপকভাবে বিশ্লেষণ। এবং সেই বিশ্লেষণটা কেন করব? যে সেই প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন, তারা কি যথাযথভাবে ঋণ নিলে সেই ঋণটা যথাসময়ে পরিশোধ করে, তাদের হাতে কি পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কি নেই, কিংবা তাদের মোট লাভ এবং নিট লাভের পরিমাণ কত, এগুলো কিন্তু জানার জন্যই কিন্তু আমরা কি করে থাকি? আর্থিক বিশ্লেষণটা করে থাকি। দেখো আমি যদি ব্যাপক অর্থে এটাকে একটু সংজ্ঞায়িত করি, তাহলে এরকম হবে যে এটি একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক তুলনা এবং সম্পর্ক নির্ণয়, যার মাধ্যমে সেই প্রতিষ্ঠানের আমরা সফলতা এবং দুর্বল দিকগুলো খুঁজে পেতে পারি। মূলত আর্থিক বিশ্লেষণ সবসময় কিন্তু রাখা হয় কিসের জন্য বলতো? সেই প্রতিষ্ঠানের সফল দিক বা ভালো দিক এবং খারাপ দিকগুলো মানে খুঁজে বের করে নিয়ে আসার জন্য। সবসময় মনে রাখবে যে মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সত্যকে লুকিয়ে রাখে, বা যেটি সত্য সেটি একটু খারাপ হলেও সেটাকে আর সে দেখাতে চায় না।
তো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অসাধু প্রতিযোগিতা থেকেই থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের অবস্থা একরকম আর সেই প্রতিষ্ঠান একটু আলাদাভাবে উপস্থাপন করলে সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। তো শুধুমাত্র তোমার বাইরের চাকচিক্য দেখলেই কিন্তু হবে না, ঠিক আছে? আসলে সেটা কি তার আসলে অ্যাকচুয়াল জিনিস সে কি, নাকি তার উপরে কোনো প্রলেপ দেওয়া আছে, এটা কিন্তু দেখে আমাকে খুঁজে বের করতে হবে আসলে অ্যাকচুয়াল জিনিসটা কি। তো এই আর্থিক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠানের প্রধান রূপ, মূল রূপে আমরা ফিরে যেতে পারি যে এই প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল ক্ষমতাটা কি, এই প্রতিষ্ঠানের মূল চিত্রটা কি, এটা কিন্তু আমরা এই আর্থিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যদি সারসংক্ষেপে একটু বলে থাকি তাহলে যে আর্থিক বিশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের আর্থিক কর্মকাণ্ডগুলোর দক্ষতা এবং কার্যাবলী যাচাই করে সেই প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্বল এবং সবল দিকগুলো আমরা সবার সম্মুখে নিয়ে আসতে পারি, সেই বিশ্লেষণকে আমরা বলে থাকি কি আর্থিক বিশ্লেষণ। দেখো এই আমাদের এই স্লাইডের মধ্যে আমরা বলে ফেলেছি যে আর্থিক বিবরণীর মধ্যে বিভিন্ন আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানের মধ্যে বিশ্লেষণ, তার মানে বুঝতে হবে যে এর সাথে কি জড়িত আছে, আর্থিক বিবরণী জড়িত আছে। আমি যদি এক কথাই বলি যে আর্থিক বিবরণীর ব্যাপক বিশ্লেষণকেই আর্থিক বিশ্লেষণ বলে, তাহলে কিন্তু আমার ভুল হবে না, কেননা আর্থিক বিশ্লেষণ বলতে আমরা আর্থিক বিবরণীর বিশ্লেষণকেই বুঝিয়ে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে আমি বারবার বলছি আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী, তোমরা কি এই আর্থিক বিবরণীর সাথে একটু পরিচিত হয়েছো? সম্ভবত হওনি। আমি একটু বলে থাকি যে দেখো, তোমরা অ্যাকাউন্টিং এ যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, তো গেছে, সেহেতু তোমরা অবশ্যই জেনেছো যে আমাদের অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু বলো আমাকে কমেন্ট বক্সে, যদি একটু বলো যে অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য কি। অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য কি লেনদেন চিহ্নিত করা? এটার প্রধান উদ্দেশ্য কি লেনদেন লিপিবদ্ধ করা? এটার উদ্দেশ্য কি আমাদের লেনদেন সমূহকে মনে করো যে খতিয়ানে শ্রেণীবিন্যাস করা? আসলে অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কি একটু যদি তোমরা একটু ভালো করে বলো, তাহলে কিন্তু আমার পড়াইতে অনেক সুবিধা হবে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু বলে দেই যে অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। আমি আবারও বলছি, আধুনিক অ্যাকাউন্টিং এর মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে একটি প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান তথ্যের দুই ধরনের ব্যবহারকারী থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটি হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। মনে রাখবে যে হিসাব বিজ্ঞান সবসময় এই দুই ধরনের ব্যবহারকারীদের জন্য আলাদা আলাদা ভাবে কিছু প্রতিবেদন এবং কিছু বিবরণী প্রস্তুত করে থাকে। শিক্ষার্থীরা মনে রাখবে যে হিসাব বিজ্ঞান তার অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য কেবল প্রতিবেদন প্রস্তুত করে তার আর্থিক বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে, কিন্তু হিসাব বিজ্ঞান তার বহিস্থ বা বাহ্যিক পক্ষের জন্য বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী তৈরি করে থাকে, এবং সেই বিবরণীগুলোই কিন্তু কাজ করে একটা সোর্স হিসেবে। কিসের সোর্স হিসেবে? অ্যাকাউন্টিং ইনফরমেশনের সোর্স হিসেবে। সো আমাদের এই আর্থিক বিশ্লেষণ ফাইন্যান্সে পড়াচ্ছি, বাট এটার মূল বিষয় কিন্তু অ্যাকাউন্টিং থেকে আসা, অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে আমাদের আর্থিক বিবরণীগুলো ছিল, সেই আর্থিক বিবরণীগুলো ব্যাপকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সুচারুরূপে আমরা যখনই বিশ্লেষণ করব তখনই সেটা হবে কি আমাদের আর্থিক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আর্থিক বিবরণীটা কি একটু অ্যাট এ গ্লান্স দেখে নেই। দেখো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আর্থিক বিবরণীটা কি, এটা কেন তৈরি করা হয়, একটি প্রতিষ্ঠান কেন তৈরি করে। আমি ইতোমধ্যে বলে দিয়েছি যে আর্থিক বিবরণী সবসময়, এই আর্থিক বিবরণী সমূহ একটি প্রতিষ্ঠানের সামগ্রিক হিসাব বিজ্ঞান তথ্য বাইরের পক্ষের কাছে সরবরাহ করে থাকে। এখন বাইরের পক্ষ কোনগুলো তোমরা নিশ্চয়ই জেনেছো যে বিনিয়োগকারী, ঋণদানকারী, ব্যাংক, বীমা, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এরকম নানা ধরনের প্রতিষ্ঠান কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর বহিস্থ ব্যবহারকারী। সো এই আর্থিক বিবরণী কেন তৈরি করা দরকার? দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু যাই, আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা আন্তর্জাতিক হিসাব মান রয়েছে, সেই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী কিন্তু আমরা কি করে থাকি, আমাদের আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করে থাকি। সবসময় মনে রাখবে একটা কর্পোরেশন বা একটা কোম্পানির জন্য কিন্তু অবশ্যই আর্থিক বিবরণীটা তৈরি করা বাধ্যতামূলক। মনে রাখবে 2007 সালে যখন থেকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড কর্তৃক প্রকাশিত ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অ্যাক্ট
বাংলাদেশে গৃহীত হয়েছে, ঠিক তারপর থেকেই এর 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমরা আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করে থাকি। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে যে আর্থিক বিবরণী বলতে আমরা কোনো স্পেসিফিক একটি বিবরণীকে বুঝে থাকতে পারি না। আর্থিক বিবরণী বলতে কিন্তু আমরা কয়েকটা বিবরণীর সম্মিলিত রূপই কিন্তু আমাদের কি আর্থিক বিবরণী। সো আমি কিন্তু এখানে কয়েকটি ইনফরমেশন দিয়েছি, এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নে আসে। ওকে, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবা। তাহলে কি বললাম যে বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসটা ফলো করা হয়, সেই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর ভিতরে প্রায় 41টার উপরে স্ট্যান্ডার্ড রয়েছে। এই 41টা স্ট্যান্ডার্ডের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1, এই 1 অনুযায়ী কিন্তু আমরা কি করে থাকি, এই আর্থিক বিবরণী সমূহ একটি প্রতিষ্ঠান বা একটি কর্পোরেশন বা একটি কোম্পানি প্রস্তুত করে থাকে। দেখো আমরা চলে যাই এখন এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1-এ বেশ কিছু বিবরণীর সমন্বয়ে আর্থিক বিবরণীটা আলোচনা করা হয়েছে। অর্থাৎ আর্থিক বিবরণীকে ভাঙলে আমরা অনেকগুলো বিবরণী পাই। সো সেই বিবরণীগুলো কি কি দেখো, তোমরা সকলেই জানো। এক নম্বর হচ্ছে আয় বিবরণী বা এটাকে ইংরেজিতে বলা হয় ইনকাম স্টেটমেন্ট, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী বা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, তারপরে উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট, তারপরে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপরে বলেছে আর্থিক বিবরণী সমূহের উপর টিকা। তো আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1-এ যা বলা হয়েছে, সেখানে মনে রাখবে যে এই প্রথম 4টি যে বিবরণী আছে, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্বৃত্তপত্র এবং নগদ প্রবাহ বিবরণী, এই 4টি কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য মাস্ট। এটা কিন্তু অবশ্যই একটি প্রতিষ্ঠানকে ফলো এবং মেইনটেইন করতে হয়। তারপরে সেই বিবরণীটিকে আরো বেশি দৃষ্টিগোচর, আরো বেশি বিশ্লেষণযোগ্য, আরো বেশি তথ্য প্রদানের জন্য উপযুক্ত করবার জন্যই কিন্তু আমরা আর্থিক বিবরণী সমূহের উপর বিভিন্ন ধরনের টিকা মিন্স ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। তো একটি প্রতিষ্ঠানকে মনে রাখবে যে এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1-এর বাইরেও আরো বিভিন্ন ধরনের বিবরণী বা আর্থিক বিবরণী কিন্তু তাকে প্রদান করতে হয়। কি কি করতে হয় দেখো, এখানে আমি বলে দিয়েছি যে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 9 এবং 10-এ বলা হয়েছে আরো বিভিন্ন ধরনের বিবরণী কিন্তু একটা প্রতিষ্ঠানকে ফার্নিশ করতে হয়, তুলে ধরতে হয়। এবং সেখানে যেমন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 10-এ বলা হয়েছে যে একটি প্রতিষ্ঠানকে কখনো কখনো এনভায়রনমেন্টাল রিপোর্ট কিংবা ভ্যালু অ্যাডেড রিপোর্টও প্রকাশ করতে হয়। সো এগুলোও কিন্তু আমাদের আর্থিক বিবরণীর মধ্যে আসে। তবে মনে রাখবে যে আমাদের আর্থিক বিবরণীর কিন্তু 4টি প্রধান অংশ কি কি, একটা আয় বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, একটা উদ্বৃত্তপত্র এবং আরেকটি হলো আমাদের নগদ প্রবাহ বিবরণী। এছাড়া আরো অনেকগুলো স্টেটমেন্ট রয়েছে, সেগুলো আমাদের অতটা ম্যান্ডেটরি নয়। ঠিক আছে, এখন মনে রাখবে যে আর্থিক বিশ্লেষণ বলতে এই বিবরণী সমূহের বিশ্লেষণকে কিন্তু আমরা আর্থিক বিশ্লেষণ বলে থাকি। এখন প্রশ্ন যে এই আর্থিক বিবরণী সমূহের আসলে উদ্দেশ্য কি, আর্থিক বিবরণী সমূহ কেন প্রস্তুত করা হয়? শিক্ষার্থীরা দেখো, আমি একটি মাত্র ছকের মাধ্যমে কোন বিবরণী তৈরি করার কি উদ্দেশ্য এটা কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এটা অনেকবার পরীক্ষাতে আসে এবং তোমাদের ভর্তি পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে কোন বিবরণী কেন তৈরি করা হয়ে থাকে। দেখো, আমি ইতোমধ্যে আলোচনা করেছি যে একটা আর্থিক বিবরণীর বিভিন্ন ধরনের বিবরণী থাকে। তার প্রথম বিবরণীটা হচ্ছে আয় বিবরণী। মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়ের বিবরণীটাই হচ্ছে আমাদের আয় বিবরণী। অর্থাৎ যে বিবরণীতে আমরা একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করতে পারি, সেই বিবরণীটাই হচ্ছে আমাদের আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট। এবং এই ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নিট আয় অথবা নিট ক্ষতি আমরা নির্ধারণ করতে পারি। কার মাধ্যমে? আয় বিবরণীর মাধ্যমে। এরপরে দেখো, মালিকানা সত্ত্ব মানে স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি? মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। আর উদ্বৃত্তপত্রের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। আর আর্থিক অবস্থা মানেই মনে রাখবে যে সেই প্রতিষ্ঠানের সম্পত্তির দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে যে সম্পর্ক, যেই বিবরণীর মাধ্যমে তুলে ধরা হয়, সেই বিবরণীকেই আমরা উদ্বৃত্তপত্র বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমরা মাঝে মাঝেই ভুল করে ফেলি যে আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী এক বলে ফেলি, কিন্তু আসলে এই দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর্থিক বিবরণী বলতে এই সবগুলো মানে যে স্টেটমেন্ট রয়েছে, বিবরণীগুলো রয়েছে, এই সবগুলো মিলে কিন্তু আমাদের আর্থিক বিবরণী। কিন্তু আর্থিক অবস্থার বিবরণী যখনই বলবো তখনই কিন্তু সেটা আমাদের কি ব্যালেন্স শিট বা উদ্বৃত্ত পত্র। সো একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যাবে কোন বিবরণীর মাধ্যমে? উদ্বৃত্ত পত্রের মাধ্যমে।
এরপরে দেখো নগদ প্রবাহ বিবরণী, এটি নগদ অর্থের আদান প্রদান বা নগদ আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ ইত্যাদি বিষয় সম্পর্কে জানা যাবে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে। এরপরে দেখো যে এর বাইরে যে আমাদের আরো কিছু টিকা বা ব্যাখ্যা রয়েছে, টিকা কেন দেওয়া হয় বা ব্যাখ্যা কেন দেওয়া হয় সেই বিবরণী সম্পর্কে, কোন একটা আইটেম সম্পর্কে আরো ভালোভাবে অনুধাবন বা বুঝতে সহায়তা হওয়ার জন্যই কিন্তু আমরা ব্যাখ্যাটা প্রদান করে থাকি। আর আর্থিক বিবরণী বিশ্লেষণ কেন করব? দুইটা কারণ। নাম্বার 1 হচ্ছে এটি তুলনামূলক বিশ্লেষণ করে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমরা সহজেই যাচাই করতে পারি। আর নাম্বার 2 হচ্ছে এটা যাচাই করে আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে যে এই আর্থিক বিবরণীর সবগুলো যে বিবরণীগুলো রয়েছে, এই বিবরণী সমূহের যথাযথভাবে বিশ্লেষণ করাই হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ কিছুই না, এই আর্থিক বিবরণী সমূহের বিশ্লেষণটাই হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এখন প্রশ্ন, তাহলে আর্থিক বিশ্লেষণ কেন করা হয়? তাহলে প্রশ্নটার অ্যান্সার এরকম দেখো, যে সমস্ত আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় সেগুলো যে উদ্দেশ্যে তৈরি করা হয় সেগুলো জানার জন্যই কিন্তু আর্থিক বিশ্লেষণটা করা হয়ে থাকে। যেমন একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য আমরা আর্থিক বিশ্লেষণ করে থাকি। সো তখন আমরা কোন বিবরণী বিশ্লেষণ করব? আয় বিবরণী বিশ্লেষণ করব। যদি আমরা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য কোনো কিছু বিশ্লেষণ করে থাকি তখন আমরা অবশ্যই বিশ্লেষণ করব কি? উদ্ধৃত্তপত্র। সো এগুলোর উদ্দেশ্যই কিন্তু আমাদের আর্থিক বিশ্লেষণেরও প্রধান উদ্দেশ্য। মনে রাখবে, মানে আমরা আমাদের নেক্সট স্লাইডে দেখব যে আসলে আর্থিক বিশ্লেষণটা কিভাবে এবং কেন আমরা প্রস্তুত করে থাকি। প্রিয় শিক্ষার্থী দেখো, এতক্ষণ আমি বলার চেষ্টা করেছি যে আর্থিক বিশ্লেষণ কি, আর যখনই আমরা আর্থিক বিশ্লেষণের কথায় আসছি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কি আসছি? আর্থিক বিবরণীর কথা আসছে। আর আর্থিক বিবরণী যখনই আসছে তখনই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর কথা আসছে, ঠিক আছে? এবং সেখানে এই IAS 1 অনুযায়ী যে বিবরণীগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবার চেষ্টা করেছি, এবং কোন বিবরণী কেন তৈরি করা হয় সেটাও কিন্তু আমরা এখানে বলবার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের পরের স্লাইডে আমরা যাব। দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে আর্থিক বিশ্লেষণ কেন করা হয়। তো এই প্রশ্নের অ্যান্সারটাতে যাওয়ার আগে দেখো, আমরা প্রথমেই বলেছিলাম, আমরা যখন আর্থিক বিশ্লেষণের সংজ্ঞা দিয়েছিলাম তখন কিন্তু সুন্দর করে বলেছিলাম যে আর্থিক বিশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডের দক্ষতা এবং কার্যাবলী যাচাই করে সেই প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য, তারল্যতা, মুনাফা অর্জন ক্ষমতা, ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে থাকে। তার মানে মনে রাখবে যে আর্থিক বিশ্লেষণ কিন্তু এই 4টা মূল কারণেই কিন্তু করা হয়ে থাকে। আমি কিন্তু অলরেডি আমার সংজ্ঞার মধ্যে সেটা বলে দিয়েছি। কি কি? একটা হচ্ছে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য, নাম্বার 2 হচ্ছে আর্থিক সচ্ছলতা যাচাই করার জন্য, নাম্বার 3 হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করার জন্য, আর নাম্বার 4 হচ্ছে সেই প্রতিষ্ঠানের তারল্য যাচাই করার জন্য। সো এগুলোই কিন্তু আমাদের আর্থিক বিশ্লেষণের গুরুত্ব বা ব্যবহার বা প্রধান সুবিধা। ওকে, সো আমরা একটু দেখে নিই। দেখো আমরা আর্থিক বিশ্লেষণ কেন করব? দেখো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করবার জন্য। অর্থাৎ সবসময় আমি একটু আগে বলেছি যে অ্যাকাউন্টিং এর তথ্য ব্যবহারকারী দুটো আছে, একটা ইন্টারনাল ব্যবহারকারী, একটা এক্সটার্নাল ব্যবহারকারী। এক্সটার্নাল ব্যবহারকারীদের মধ্যে আছে কি? আমাদের ঋণদাতাগণ। এখন মনে করো বাহির থেকে যারা প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে ঋণ দেবে, তারা ঋণ দেওয়ার আগে প্রথমে কি দেখবে? যে এই প্রতিষ্ঠানের অভ্যাস কেমন, হ্যাবিট কেমন, এরা কি মানুষের কাছ থেকে টাকা নিলে সেই টাকাটা কি মনে করো মানে যথাসময়ে ফেরত দেয়, নাকি ছেঁচড়ামো করার অভ্যাস আছে। এটা কিন্তু প্রথমেই তারা দেখবে যে অর্থাৎ তারা ঠিকঠাক মতো যথাসময়ে টাকাটা পরিশোধ করেছে কিনা, এবং সেটা পরিশোধ করার জন্য তাদের উপযুক্ত তরল সম্পদ আছে কিনা, তাদের সেই প্রতিষ্ঠানের দায় কতটুকু আছে, এই সবগুলো সে বিবেচনা করেই কিন্তু সেই প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে থাকে। সো প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই। আর্থিক বিশ্লেষণের মাধ্যমে সবসময় ঋণ প্রদানকারীগণ বা ঋণদাতাগণ সেই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে থাকে। মনে রাখবে যে আর্থিক বিশ্লেষণ কেন করব, এটা কিন্তু যিনি আর্থিক বিশ্লেষণ করছেন তার উদ্দেশ্যের উপর নির্ভর করবে। যেমন একজন বিনিয়োগকারী যদি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্লেষণ করে তাহলে সে নিশ্চয়ই কি দেখতে চাইবে? যে হ্যাঁ, আমি তো এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করব, তাহলে দেখি তো আগের বছরে এই প্রতিষ্ঠানে
কতটুকু বাইরের বিনিয়োগ এসেছে, সেই বিনিয়োগের ওপর তারা কিভাবে কতটুকু বিনিয়োগের সুদ প্রদান করেছে, সেই বিনিয়োগটা এরা কত ফ্রুটফুলি ইফেক্টিভলি এরা কাজে লাগিয়েছে, এই প্রতিষ্ঠানের মুনাফাটা কত বেড়েছে, এই সমস্ত বিষয় কিন্তু বিবেচনা করার পরে কিন্তু সেই বিনিয়োগকারীরা এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। সো আর্থিক বিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের ওই যে আর্থিক মানে ওই প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণটা করছে তার ন্যাচারের উপর কিন্তু নির্ভর করে থাকে। ঠিক আছে, এরপরে দেখো বলেছে যে আর্থিক সামর্থ্য এবং সচ্ছলতা নিরূপণ। সবসময় কিন্তু আমরা দেখি যে আর্থিক বিশ্লেষণের মাধ্যমে যে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য কেমন আছে, প্রতিষ্ঠানের চলতি সম্পদ এবং দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদ কতটুকু আছে এবং তার সম্পদের তুলনায় তার দায় কতটুকু আছে, এটা কিন্তু আমরা সবসময় নির্ধারণ করে থাকি। এছাড়াও সেই প্রতিষ্ঠানের আমরা দেখি যে প্রতিষ্ঠানের ঋণ কতটুকু আছে, প্রতিষ্ঠানের মূলধন কতটুকু আছে, ডেট ইকুইটি কিন্তু আমরা দেখি শুধুমাত্র কি মানে আমরা সেই প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য বা সচ্ছলতা যাচাই করার জন্য। এরপরে দেখো উপার্জন ক্ষমতা নির্ণয়, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের নেট লাভের হার কত, মোট লাভের হার কত, বিনিয়োজিত মূলধনের উপর লাভের হার কত, এটসেট্রা এটসেট্রা আমরা কিন্তু নির্ধারণ করে থাকি সেই প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা নির্ধারণ করবার জন্য। এরপরে দেখো যে তারল্য পরিস্থিতি সম্পর্কে ধারণার জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের হাতে কতটুকু নগদ টাকা আছে, কতটুকু ব্যাংকে টাকা আছে, কতটুকু তাদের চলতি দায় আছে, চলতি দায়ের সাপেক্ষে তাদের চলতি সম্পত্তি কতটুকু আছে ইত্যাদি বিষয় যাচাই বাছাই করার জন্য কিন্তু আমরা তারল্য পরিস্থিতিটার মাধ্যমে আমরা আর্থিক বিশ্লেষণটা করে থাকি। এরপরে দেখো যে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করার জন্য, অর্থাৎ যিনি বিনিয়োগকারী তিনি যদি এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন, একটু আগে আমি বলেছি যে তিনি বিনিয়োগ করলে কিভাবে লাভবান হবেন, সো তার বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই করার জন্য কিন্তু আমরা আর্থিক বিশ্লেষণটা করে থাকি। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটা জিনিস, সেটা হচ্ছে সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে তুলনা। মনে করো যে এসিআই লিমিটেড আর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, এই দুটার মধ্যে আমি যদি একটা ভালো মতো একটা কম্পেয়ারই করতে না পারি, তাহলে কোন প্রতিষ্ঠান ভালো কোন প্রতিষ্ঠান খারাপ এইটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো না। সো আর্থিক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা সমজাতীয় প্রতিষ্ঠান, অর্থাৎ মনে রাখবে যে একটা হচ্ছে কসমেটিক্স এর দোকানের সাথে আরেকটি কসমেটিক্স এর দোকানের তুলনা করব, আমরা নিশ্চয়ই একটা কসমেটিক্স এর দোকানের সাথে আরেকটা ডিমের দোকানের তুলনা করব না। সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে তুলনা করতে হলে আমাদের অবশ্যই আর্থিক বিশ্লেষণটা করা দরকার। ঠিক আছে, এরপরে দেখো বলেছে যে প্রকৃত আর্থিক অবস্থা জানা। একটু আগে আমরা বলেছি যে সাধারণত মানুষও কিন্তু নিজের রূপটা কিন্তু সবসময় লুকাতে চায়। তোমরা জানো যে বিভিন্ন ধরনের ক্রিম টিম ব্যবহার করে কি করে নিজের রূপটাকে ঢেকে রাখে। ঠিক আছে, আসল রূপটা সে জানাতে চায় না। ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু তাই, প্রতিষ্ঠানের দেখা গেল যে দায় আছে অনেক টাকার, কিন্তু সে কোনো না কোনো ভাবে উইন্ডো ড্রেসিং করে, আমি আবারও বলছি উইন্ডো ড্রেসিং করে সে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে, যাতে বাইরের পক্ষ দেখে বলে হ্যাঁ এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো, কিন্তু আসলে তো ভিতরে সদরঘাট। ঠিক আছে, অর্থাৎ এই যে আমি একটু আগে বললাম যে উইন্ডো ড্রেসিং মানে মনে রাখবে যে মনে করো তোমার জানালা খারাপ, সেই জানালার উপর ড্রেস পরাও, মানে কি একটা পর্দা লাগাও, কিসের জন্য, ওইটাকে যেন ভালো দেখায় এই জন্য। তো আমাদের এই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে উইন্ডো ড্রেসিংটা হচ্ছে যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ, কিন্তু সেটাকে যখনই আমি ফুলিয়ে ফাঁপিয়ে একটু ভালো করে সবার সামনে উপস্থাপন করব, তখন সেই প্রক্রিয়াটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় উইন্ডো ড্রেসিং বলা হয়ে থাকে। সো এই আমি যদি যথাযথভাবে একটা ভালো কৌশলের মাধ্যমে কিন্তু আমি যদি সেই প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণটা করে থাকি, তাহলে অবশ্যই ওই উইন্ডো ড্রেসিংটা সরিয়ে আমি ওর প্রকৃত চিত্রটা কিন্তু তুলে ধরতে পারবো। সো মনে রাখবে যে এই সমস্ত কারণে কিন্তু আমাদের আর্থিক বিশ্লেষণটা করা হয়ে থাকে। আমি আবারও বলছি, আর্থিক বিশ্লেষণ কেন করব, এটা যিনি আর্থিক বিশ্লেষণ করবেন তার উদ্দেশ্যের উপর নির্ভর করে থাকে। কেননা একজন ঋণদাতার জন্য উদ্দেশ্য আলাদা হবে, একজন বিনিয়োগকারীর জন্য উদ্দেশ্য আলাদা হবে, একজন গবেষক যিনি আছেন তার উদ্দেশ্য কিন্তু আবার আলাদা হবে। ঠিক আছে, আবার মনে করো যে আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড আছে, ট্যাক্স তোমার প্রতিষ্ঠান ঠিক মতো দিচ্ছে কিনা এটা কিন্তু ওরা এসে প্রতিষ্ঠানে অ্যানালাইসিস করবে। তার মানে কি, যিনি অ্যানালাইসিস করবেন তার উদ্দেশ্যের উপর বেসিস করে আমার নির্ভর করবে যে আসলে আমার আর্থিক বিশ্লেষণটা কেন প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আসলে আর্থিক বিশ্লেষণটা কেন করা হয়। মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ ক্ষমতা, আর্থিক সচ্ছলতা যাচাই, উপার্জন ক্ষমতা নির্ণয়, তারল্যর অবস্থা, বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করবার জন্য এবং সেই সর্বোপরি সেই প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা তুলে ধরার জন্যই কিন্তু আর্থিক বিশ্লেষণটা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এতক্ষণে আর্থিক বিশ্লেষণ কি,
আর্থিক বিবরণী সমূহ কি কি, কোন আর্থিক বিবরণী কেন তৈরি করা হয়, এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন আমাদের পরের স্লাইডে চলে যাব। দেখো আমাদের এর পরের স্লাইডটি হচ্ছে, আমি বারবার বলছি যে আর্থিক বিশ্লেষণ করব, কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কোন স্ট্র্যাটেজিতে করব। সো মনে রাখবে যে এই আর্থিক বিশ্লেষণ করার বিভিন্ন ধরনের কৌশল রয়েছে, অনেক ধরনের কৌশল আছে। আমি সংক্ষেপে সেই কৌশলগুলো একটু আলোচনা করে আমি আমার মূল পাঠে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের এখানে অ্যাট এ গ্লান্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে তুলনামূলক আর্থিক বিশ্লেষণ, সম আকারের আর্থিক বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ, নগদ প্রবাহ বিশ্লেষণ, ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিশ্লেষণ। সো এই কৌশলগুলো ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি, একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করতে পারি। সো আমরা একে একে চলে যাই। দেখো প্রথমে আমাদের আছে কি, তুলনামূলক বা আনুভূমিক আর্থিক বিশ্লেষণ। আনুভূমিক মানে হরিজন্টাল, হরিজন্টাল মানে কি, এই যে এই টাইপের যেটা আছে এটা হচ্ছে আমাদের কি হরিজন্টাল, পাশাপাশি যখন হবে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যখন কয়েক বছরের মধ্যে আমরা আর্থিক বিবরণীটা তুলনা করব, বিশ্লেষণ করব, তখন সেই ধরনের বিশ্লেষণকে বলা হয়ে থাকে আনুভূমিক বা আর্থিক বিশ্লেষণ। এবং মনে রাখবে যে এই বিশ্লেষণকে আমরা ডাইনামিক অ্যানালাইসিস বা গতিশীল বিশ্লেষণও বলে থাকতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, দেখো আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে আমাদের দেখো 2016 সাল এবং 2017 সাল 2 বছরের ইনফরমেশন দেওয়া আছে। 2016 সালে বিক্রয় ছিল 2 লক্ষ টাকা, 17 সালে ছিল কত, 3 লক্ষ টাকা। তাহলে আমি যদি এখানে একটু বিশ্লেষণ করি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে 16 সালে আমার বিক্রয় কম ছিল, 17 সালে আমার বিক্রয় 1 লক্ষ টাকা বেড়েছে। এই যে দেখো আমরা পাশাপাশি বিশ্লেষণ করছি, এই জন্য এটার নাম হরিজন্টাল অ্যানালাইসিস বা আনুভূমিক বিশ্লেষণ। ঠিক আছে। আবার একইভাবে দেখো আমি স্থায়ী সম্পত্তিতে যদি যাই, হ্যাঁ, তাহলে দেখতে পাবো যে 16 সালে স্থায়ী সম্পত্তি ছিল 10 লাখ, 17 সালে 15 লাখ হয়েছে। সো আমি কিন্তু এখানে ইজিলি এখানে দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারি যে আসলে দুইটা প্রতিষ্ঠানের মধ্যে স্থায়ী সম্পত্তির পার্থক্য কতটুকু হয়েছে। তোমাদের সুবিধার্থে আমি আরো একটা উদাহরণ দেব শিক্ষার্থীরা, একটু যদি খেয়াল করে দেখো বোর্ডে, আমি বোর্ডে চলে যাচ্ছি, এখানে একটু খেয়াল করে দেখো। মনে করো 2014, 2015, 2016 যখন আমি আর্থিক বিশ্লেষণটা এই 3টি বছরের মধ্যে করব, দেখো 14, 15, 16 সাল, তার মানে কি সরাসরি করছি, এই যে দেখো এইভাবে করছি, তাহলে এটা হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যানালাইসিস। ঠিক আছে। মনে করো এই 2014 সালে আমার লাভ ছিল 50,000 টাকা, 2015 সালে হয়েছে এটা 60,000, আর 2016 সালে এটা হয়েছে 75,000 টাকা। ঠিক আছে। এখন আমি যদি বলি যে 2014 সালের ভিত্তিতে 2016 সালে তার মুনাফা বা লাভ কত টাকা বৃদ্ধি পেয়েছে বা কত % বৃদ্ধি পেয়েছে। আমি আবারও বলছি, যদি বলি যে দেখো এখানে 14 সাল, 15 সাল, 16 সালের 3টা সালের তথ্য দেওয়া আছে, লাভ ছিল 14 সালে 50,000, 15 সালে ছিল 60,000, 16 সালে ছিল হচ্ছে 75 বা 75,000 টাকা। এখন যদি বলি যে 2014 সালের সাপেক্ষে বা ভিত্তিতে 2016 সালে এই প্রতিষ্ঠানের মুনাফা কত % বৃদ্ধি পেয়েছে, তাহলে নিশ্চয়ই তোমরা বের করতে পারবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যদি বের করতে চাই তাহলে বের করব কিভাবে, আমরা ভিত্তি ধরেছি কাকে, 2014। সো 2014 সালের আমাদের মুনাফা কত ছিল, 50,000। এখন দেখো আমি কাকে অ্যানালাইসিস করব, 2016 সালকে অ্যানালাইসিস করব। সো 2016 সালের মুনাফা কত হয়েছে, 75,000 টাকা, আর ভিত্তি বছরে আমার মুনাফা ছিল কত, 50,000 টাকা। তাহলে খেয়াল করে দেখো যে এই প্রতিষ্ঠানের মুনাফাটা বেড়েছে 75 থেকে 50 যদি মাইনাস করে দাও তাহলে 25,000 টাকা মুনাফা বেড়েছে, ডিভাইডেড বাই ভিত্তি হচ্ছে কত আমাদের, 50,000 টাকা, ইনটু 100, কেননা হার বের করব আমরা। তাহলে 100 দিয়ে গুণ করে দিলে তুমি এখানে দেখো 1 2 3 1 2 3, তারপরে এটা কেটে গেল। খেয়াল করে দেখো 5 দিয়ে 5 5 25, সো এখানে কত হবে, 50%। অর্থাৎ খেয়াল করে দেখো যে 2014 সালের তুলনায় 2016 সালে 50% মুনাফাটা বৃদ্ধি
পেয়েছে, বা অর্ধেক মুনাফাটা এদের কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা কয়েকটি বছরের মধ্যে এইভাবে তুলনা করব, তখন সেই ধরনের অ্যানালাইসিসকে আমরা বলে থাকি আনুভূমিক বা তুলনামূলক আর্থিক বিশ্লেষণ, এবং এটাকে কিন্তু আমরা গতিশীল বা ডাইনামিক অ্যানালাইসিসও বলে থাকতে পারি। তোমরা নিশ্চয়ই আনুভূমিক বিশ্লেষণটা বুঝতে পেরেছো। মনে রাখবে যে কয়েকটি বছরের মধ্যে যখন তুলনা করব, তখনই সেটি হবে কি আমাদের আনুভূমিক বিশ্লেষণ। আনুভূমিক কেন বলছি, দেখো এগুলো সমান্তরাল ভাবে আছে, সো এটার নাম কি আমাদের আনুভূমিক বিশ্লেষণ। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবারও বলি, 2014 সালের সাপেক্ষে 2016 সালে কতটুকু মুনাফা বাড়ছে, কত পার্সেন্ট মুনাফা বাড়ছে, এটা নির্ধারণ করার সময় আমরা কি করলাম, যে 2016 সালের মুনাফা ছিল 75,000, আর যার উপর ভিত্তি করছি সেটা ছিল 50,000, তাহলে মাইনাস করে দিলে আমাদের 25,000 হয়। তাহলে ভিত্তি কি আমার 2014, সেই 2014 সালের মুনাফা দিয়ে ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করব, তাহলে পার্সেন্টেজটা আমরা পেয়ে যাব যে আসলে 2014 সালের ভিত্তিতে 2016 সালের মুনাফাটা কতটুকু আমাদের বৃদ্ধি বা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আমরা দেখলাম ক্যালকুলেশন করে কত পার্সেন্ট, 50% মুনাফা বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আনুভূমিক আর্থিক বিশ্লেষণটা বুঝতে পেরেছো। এবার আমরা আবারও চলে যাই, দেখো আমাদের আরেকটি আলোচনার বিষয়, সেটি হচ্ছে সম আকার বা উলম্ব বিশ্লেষণ। উলম্ব মানে তোমরা বুঝতে পারছো যে খাড়াখাড়ি, খাড়াখাড়ি মানে কি, খেয়াল করে দেখো এইরকম একটা টান, এই, ঠিক আছে, অর্থাৎ একটা উপরে নিচ যখন বিশ্লেষণ করব তখন সেটাকে বলে থাকি আমরা কি, উলম্ব আর্থিক বিশ্লেষণ। তো বিষয়টা এরকম, খেয়াল করে দেখো, যখন আমরা কোন একটি আর্থিক বিবরণীর একই বছরের বিভিন্ন উপাদানের মধ্যে বিশ্লেষণ করব, তখন সেই ধরনের আর্থিক বিশ্লেষণকে উলম্ব বা খাড়াখাড়ি বা সম আকারের বিশ্লেষণ বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ দেখো যে যখন আমরা একটি আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানকে টাকার অঙ্ক থেকে শতকরা হারে রূপান্তর করি, তখন সেই পদ্ধতিটাই হচ্ছে আমাদের কি, উলম্ব আর্থিক বিশ্লেষণ। অ্যাজ ফর এক্সাম্পল, দেখো আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে মনে করো একটি প্রতিষ্ঠানের বিক্রয় হয়েছে 4,000 টাকা, তার বিক্রিত পণ্যের ব্যয় সেখান থেকে আমরা মাইনাস করেছি 3,000, আর তাহলে তার মোট মুনাফা হয়েছে কত, 1,000 টাকা। এখন এখানে খেয়াল করে দেখো শিক্ষার্থী, এখানে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখো যে আমাদের বিক্রয় আছে কত, 4,000 টাকা, বিয়োগ আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয়, সিজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড, সিজিএস কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে লিখে দিচ্ছি, দেখো কস্ট অফ গুডস সোল্ড বা সিজিএস, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কত দেওয়া আছে, 3,000 টাকা। তাহলে নিশ্চয়ই আমাদের গ্রস প্রফিট হবে কত, আমাদের বলতো 1,000 টাকা। এখন এইটা যখন করলাম তখন এটা কিন্তু সিম্পল আমাদের একটা ইনকাম স্টেটমেন্টের তথ্য, কিন্তু এটাকে যখন আমরা দেখো উলম্ব আকারে বিশ্লেষণ করব, তখন খেয়াল করে দেখো, মনে করো বিক্রয় আমার 100%, বিক্রয়কে আমি ধরে নিলাম কত, 100%, তাহলে এই বিক্রয় 100% 4,000 টাকা, তাহলে এই কস্ট অফ গুডস সোল্ড বিক্রয়ের অনুপাতে, বিক্রয়ের ভিত্তিতে কত পার্সেন্ট হবে, নিশ্চয়ই এটা কত পার্সেন্ট হবে, 75%। ঠিক আছে, তাহলে কিভাবে নির্ধারণ করব, খেয়াল করে দেখো, এই যে 3,000 গুণিতক 100 ডিভাইডেড বাই আমাদের কত, বিক্রয় 4,000, বিক্রয়ের সাপেক্ষে আমার বিক্রিত পণ্যের ব্যয় কত পার্সেন্ট, এটা আমরা নির্ধারণ করব। কেননা বিক্রয়কে আমি যদি ধরি 100 টাকা, 100%, তাহলে এই বিক্রয়ের সাপেক্ষে বিক্রিত পণ্যের ব্যয় 3,000, আমাদের হচ্ছে এটা আমাদের কত পার্সেন্ট হয়, 75% হয়। এই যে এইভাবে ক্যালকুলেশন করবা, 3,000 × 100 ভাগ 4,000, তাহলে বিক্রয়ের সাপেক্ষে বিক্রিত পণ্যের ব্যয় কত পার্সেন্ট সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে এই যে বিক্রয়ের সাপেক্ষে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় 75%, তাহলে এই লাভ আমাদের বিক্রয়ের সাপেক্ষে কত, তাহলে নিশ্চয়ই এটা কত হবে, 25%। কিভাবে বের করলাম দেখো শিক্ষার্থীরা, যে আমাদের লাভ কত, 1,000 গুণিতক 100, পার্সেন্টেজ বের করছি তাই 100 দিয়ে গুণ, ভাগ আমি কার সাপেক্ষে করব, বিক্রয় সাপেক্ষে, সো এটা কি আমাদের 4,000। এটা যদি তুমি করে দেখো তাহলে পাবে এখানে কত, 25%। তো এখানে খেয়াল করে দেখো, একই আর্থিক বিবরণী যখন একটি উপাদানের সাথে অন্যান্য উপাদানের তুলনা করছি, তখন দেখো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, এরকম করে টান, তার মানে কি উপরে নিচ হচ্ছে, আর উপরে নিচ মানে মনে রাখবে এটা কি আমাদের উলম্ব বা খাড়াখাড়ি বিশ্লেষণ। ঠিক আছে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের একই বছরের বিভিন্ন উপাদানের মধ্যে যখন আমরা
তুলনা করব, তখন সেই ধরনের বিশ্লেষণকে আমরা উলম্ব আর্থিক বিশ্লেষণ বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি আবারও বলছি, হরিজন্টাল হবে কয়েকটি বছরের মধ্যে, যেমন 2015, 16, 17, 18 সালের সাথে যদি আমি তুলনা করি, তখন হবে কি হরিজন্টাল অ্যানালাইসিস। যখন আমি একই বছরে 2019 সালের বিভিন্ন উপাদানের মধ্যে, সম্পদের মধ্যে যখন আমি তুলনা করব, তখন সেটাকে বলে থাকি কি আমরা উলম্ব বা খাড়াখাড়ি বিশ্লেষণ অথবা সম আকারের বিশ্লেষণ। অর্থাৎ টাকার অঙ্ককে আমরা পার্সেন্টেজ আকারে যখনই প্রকাশ করব, তখনই সেটা হয়ে যাবে কি আমাদের উলম্ব আর্থিক বিশ্লেষণ। তোমরা নিশ্চয়ই হরিজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল মানে কিন্তু এই যে উলম্ব, ঠিক আছে, হরিজন্টাল মানে পাশাপাশি, আর ভার্টিক্যাল মানে কি আমাদের উলম্ব। সো হরিজন্টাল হচ্ছে অ্যানালাইসিসটা কয়েকটি বছরের মধ্যে করা হয়, আর ভার্টিক্যাল অ্যানালাইসিস একই বছরের বিভিন্ন উপাদানের মধ্যে করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এই মানে হরিজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখবা, আমি আবারও বোঝার চেষ্টা করব। দেখো আমাদের এর পরেরটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাত মানেই মনে রাখবে যে দুটি আর্থিক চলকের মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা অনুপাত আকারে প্রকাশ করতে পারি। এবং মনে রাখবে যে এই অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা তুলে ধরা যায়। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, তাহলে এরকম হয়, দেখো আমাদের এখানে অঙ্কে দেওয়া আছে চলতি সম্পদ 20,000 টাকা, চলতি দায় কত দেওয়া আছে 10,000 টাকা, তাহলে চলতি অনুপাত কত? তাহলে খেয়াল করে দেখো, আমি যদি চলতি অনুপাত নির্ধারণ করে থাকি, চলতি অনুপাত, তো চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে, মনে রাখবে, আমরা হচ্ছে একটু বোর্ডে আসি, যে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ চলতি দায়ের সাথে চলতি সম্পদের যে অনুপাত, চলতি সম্পদের সাথে চলতি দায়ের যে অনুপাত হয়, সেটিকে আমরা কিন্তু চলতি অনুপাত বলে থাকি। তাহলে খেয়াল করে দেখো শিক্ষার্থী, যে আমাদের চলতি সম্পদ কত, এখানে 20,000 টাকা দেওয়া আছে, আর আমাদের চলতি দায় কত দেওয়া আছে 10,000 টাকা। খেয়াল করে দেখো, আমি যদি একটু কাটাকাটি করি, 1 2 3 4, 1 2 3 4, তাহলে ওপরে থাকে 2, নিচে 1। এটাকে যদি আমি অনুপাত আকারে লিখতে চাই, তাহলে কি করি, খেয়াল করে দেখো, 2:1, 2:1। অর্থাৎ এই প্রতিষ্ঠানে দেখো 1 টাকা চলতি দায়ের সাপেক্ষে 2 টাকার চলতি সম্পত্তি আছে। এইভাবেই কিন্তু আমরা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমরা আর্থিক বিশ্লেষণটা সমাধান করতে পারি। আমি আবারও বলছি, দেখো অনুপাত বিশ্লেষণের আমি একটা অনুপাতের এখানে জাস্ট এক্সাম্পল দিলাম, যে চলতি অনুপাত কিভাবে নির্ধারণ করে, চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে চলতি অনুপাত পাওয়া যায়। তার মানে চলতি সম্পদের সাথে চলতি দায়ের যে অনুপাত হয়, সেটাকে চলতি অনুপাত বলা হয়। সো চলতি সম্পদ যদি 20,000 হয় আর চলতি দায় যদি 10,000 হয়, তাহলে এখানে চলতি সম্পদ 2 টাকা আর চলতি দায় হচ্ছে 1 টাকা। অর্থাৎ মনে রাখবে যে 1 টাকা চলতি দায়ের বিপরীতে তোমার কাছে 2 টাকার চলতি সম্পদ আছে। তার মানে প্রতিষ্ঠানের অবস্থা ভালো না খারাপ? একটু তোমার সাপেক্ষে খেয়াল করে দেখো, মনে করো তোমার কাছ থেকে কেউ 1 টাকা পাবে, কিন্তু তোমার কাছে 2 টাকা আছে, তাহলে নিশ্চয়ই তুমি ওকে, ও যখন এসে চাবে, সঙ্গে সঙ্গে ওর যে 1 টাকা সেটা তুমি ওকে প্রদান করতে পারবে। সো এই ধরনের অনুপাতের মাধ্যমে কিন্তু আমরা আর্থিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারি এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিন্তু ভালো, কেননা 1 টাকা চলতি দায়ের বিপরীতে তার কাছে 2 টাকার চলতি সম্পত্তি আছে। তো এইভাবে দেখো আমাদের মানে অনুপাত বিশ্লেষণের পরে আমরা চলে যাই, দেখো আমাদের আরো দুটা হচ্ছে আলোচনার বিষয় আছে। একটি হলো নগদ প্রবাহ বিশ্লেষণ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বিভিন্ন সময় নগদ টাকার যে আগমন এবং নির্গমন ঘটে থাকে, সেই নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের সাপেক্ষে যখন আমরা একটি প্রতিষ্ঠানের নগদ টাকাকে বিশ্লেষণ করব, তখন সেটাকে আমরা নগদ প্রবাহ বিশ্লেষণ হচ্ছে বলে থাকি। মনে রাখবে যে এই নগদ প্রবাহ বিশ্লেষণটা আমাদের বিভিন্ন কার্যক্রম, যেমন পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন, এই তিনটি কাজ থেকে কিন্তু আমরা নগদ অর্থের আদান প্রদান বা আগমন নির্গমনটা ঘটে থাকতে পারে। সো যে বিশ্লেষণের মাধ্যমে নগদ টাকার আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকে আমরা বিশ্লেষণ করতে পারি, সেই ধরনের আর্থিক বিশ্লেষণকে আমরা বলে থাকি কি নগদ প্রবাহ বিশ্লেষণ। ওকে, আমাদের 5 নাম্বার দেখো আর একটা বিশ্লেষণ আছে, সেটি হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিশ্লেষণ। ঠিক আছে, সমচ্ছেদ কি জিনিস মনে রাখবে, যে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট এমন একটি পয়েন্ট, এমন একটি স্তর, যে স্তরে পৌঁছলে একটি প্রতিষ্ঠানের লাভও হয় না, লস হয় না। ঠিক আছে, আমি আবারও বলছি যে ব্রেক ইভেন পয়েন্ট হলো এমন একটি পয়েন্ট, যে পয়েন্টে পৌঁছলে একটি প্রতিষ্ঠানের কোনো লাভও হবে না, লসও হবে না। তার মানে কি, সেই প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ সেই প্রতিষ্ঠানের ব্যয়ের কি হবে, সমান হয়ে যাবে। অর্থাৎ আয়ের সমান সমান ব্যয় হয়ে যাবে। সাপোজ তুমি মনে করো একটি পণ্য তৈরি করেছো তুমি 4,000 টাকা দিয়ে, যদি তুমি 4,000 টাকার বিক্রি করতে পারো, তাহলে কি তোমার কোনো লাভ
বা লস কিছুই হবে না। তুমি আচ্ছা দেখা গেল মনে করো যে সেই পণ্যটা তুমি 100 টাকা করে বিক্রি করছো, খেয়াল করে দেখো, মনে করো তুমি একটি পণ্য তৈরি করতে ব্যয় হয়েছে 40,000 টাকা, আর তুমি প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য হবে 100 টাকা করে। তাহলে বলো তো কতটি পণ্য বিক্রি করলে তোমার 40,000 টাকা উঠে আসবে? একটু খেয়াল করে দেখো, আমি আবারও বলছি, মনে করো যে একটি পণ্য তৈরি করতে তোমার 40,000 টাকা খরচ হয়েছে, সেই পণ্যটার প্রতিটার দাম বা বিক্রয় মূল্য তুমি নির্ধারণ করেছো 100 টাকা করে। তাহলে কতটি পণ্য বিক্রি করলে তোমার এই 40,000 টাকা ব্যয় বা খরচ উঠে আসবে? খেয়াল করে দেখো, তাহলে কি হবে, এই 40,000 ভাগ 100, তাহলে কত, 1 2 1 2, 400টি যদি পণ্য তুমি বিক্রি করতে পারো তাহলে তোমার কি হবে, 40,000 টাকা ব্যয় বা খরচ তোমার উঠে আসবে। অর্থাৎ তোমার বিষয়টা হচ্ছে যে এই 400টি হচ্ছে তোমার সমচ্ছেদ বিন্দু, অর্থাৎ এই 400টি পণ্য যদি তুমি বিক্রি করতে পারো তোমার প্রতিষ্ঠানের কোনো লাভও হবে না, লসও হবে না, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের আয়ের সমপরিমাণ তোমার প্রতিষ্ঠানের ব্যয় হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। তো ব্রেক ইভেনে সবসময় মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের সকল পরিচালন ব্যয় উঠে আসতে কি পরিমাণ বিক্রয় করতে হবে এটা জানা যাবে, এবং সাথে সাথে বিক্রয়ের সাথে জড়িত যে বিভিন্ন ধরনের ব্যয় এবং মুনাফা অর্জন ক্ষমতা, এই দুটোই কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো কিসের মাধ্যমে, ব্রেক ইভেন অ্যানালাইসিসের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ অনেক কথাবার্তা বলেছি, মূল বিষয় হচ্ছে আমরা আর্থিক বিশ্লেষণ করতে এই টুলস বা এই স্ট্র্যাটেজি গুলো ফলো করতে পারি, কিন্তু মনে রাখবে যে এই চ্যাপ্টারে কিন্তু আমাদের এতগুলো টুলস নেই। ঠিক আছে, সো আমাদের আলোচ্য বিষয় কি কি দেখো, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, যদি আমরা একটু যাওয়ার আগে আমরা একটু তোমাদের টেস্টটা নিয়ে নিই। দেখো, একটা অর্থাৎ প্রিভিয়াস এর একটা প্রশ্ন এসেছে, আমরা একটু দেখব। এটা 2019 সালে চট্টগ্রাম বোর্ডে এই প্রশ্নটা এসেছে আমাদের এই আর্থিক বিশ্লেষণের বিভিন্ন ধরনের পদ্ধতির উপর বেসিস করে। খেয়াল করে দেখো, জনাব তানজিম তার প্রতিষ্ঠানে 2019 সালে কি পরিমাণ বিক্রয় হতে পারে সেই ধারণা পেতে কয়েক বছরের যে বিক্রয় তথ্য বিশ্লেষণ করেছেন তার নিম্নরূপ। অর্থাৎ এখানে দেখো যে তানজিমের একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের কয়েকটি বছরের বিক্রয়ের তথ্য দেওয়া আছে। তার মানে খেয়াল করে দেখো, 2014 সালে কত হয়েছে, 50,556, 15 সালে 51,560 টাকা, 2016 সালে হয়েছে 52,400 টাকা, 17 সালে হয়েছে কত, 52,900 টাকা, 2018 সালে হয়েছে কত, 54,100 টাকা। অর্থাৎ বিভিন্ন বছরের বিক্রয়ের পরিমাণ টাকায় দেওয়া আছে। এখান থেকে যেই এমসিকিউটা আসছে সেটা হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, যে তানজিমের 2014 সালের ভিত্তিতে 2018 সালের বিক্রয় পরিবর্তনের হার কত। আগে কিন্তু আমি এই স্টাইলের অঙ্ক একটি করিয়ে দিয়েছি, ওইভাবে তোমরা এটা সমাধান করবে, তাহলে নিশ্চয়ই তোমাদের হয়ে যাবে। দেখো এখানে বলেছে 2014 সালের ভিত্তিতে 2018 সালের বিক্রয়ের পরিবর্তনের হার কত। সো আমরা কিভাবে নির্ধারণ করব, খেয়াল করে দেখো কিভাবে নির্ধারণ করব। আমাদের ভিত্তি বছর কোনটা, 2014, তাহলে খেয়াল করে দেখো 2014 টাকা, আর আমি তুলনা করছি কার সাথে, 2018 সালের সাথে। তাহলে খেয়াল করো 2018 সালের টাকা মাইনাস 2014 সালের টাকা করে আমি কি করব, এখানে 100 দিয়ে গুণ করে দেব। তাহলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে, কেননা বলেছে বিক্রয়ের পরিবর্তনের হার। তাহলে দেখো আমাদের 2018 সালে আমাদের বিক্রয় হয়েছে কত, 54,100, মাইনাস 2014 সালের বিক্রয় কত ছিল, 50,556, ডিভাইডেড বাই 2014 সালের বিক্রয় কত টাকা ছিল, 50,556, গুণিতক 100 করে দিবা। তাহলে ক্যালকুলেশন করলে তোমাদের যেটা অ্যান্সার হবে, তোমরা নিশ্চয়ই এতক্ষণ করে ফেলেছো, অ্যান্সারটা হবে 7.01। তোমরা এখানে ক্যালকুলেশন একটু করে নিবা, 7.01%। অর্থাৎ 2014 সালের তুলনায় 2018 সালে তার বিক্রয়টা বেড়েছে কত পার্সেন্ট, 7.01%, 7.01% তার বিক্রয় বেড়েছে। আমরা অঙ্কটা কিন্তু করে ফেলেছি, আর্থিক বিশ্লেষণটা করে ফেলেছি। এখন প্রশ্ন 2 নাম্বারটা খেয়াল করে দেখো, জনাব তানজিমের কার্যক্রমটি কোন ধরনের আর্থিক বিশ্লেষণ। অর্থাৎ তিনি যে এখানে আর্থিক বিশ্লেষণটা করছেন আমাদের, সেটা কোন ধরনের আর্থিক বিশ্লেষণ। এটা কি হরিজন্টাল অ্যানালাইসিস, এটা কি ভার্টিক্যাল অ্যানালাইসিস, এটা কি নগদ প্রবাহ,
নাকি এটা কি ব্রেক ইভেন অ্যানালাইসিস, নাকি এটা অনুপাত বিশ্লেষণ? সো খেয়াল করো শিক্ষার্থীরা যে এখানে কয়েকটি বছরের তথ্য দেওয়া আছে এবং সেটার মধ্যে আমরা কিন্তু তুলনা করছি। সো যখন কয়েকটি বছরের মধ্যে অ্যানালাইসিস করি তখন সেটাকে বলা হয় হরিজন্টাল অ্যানালাইসিস, বা এটাকে আমরা বলে থাকি কি সমান্তরাল বিশ্লেষণ, অথবা এটাকে আরো বলা হয় আনুভূমিক বিশ্লেষণ। একই নাম কিন্তু, হরিজন্টাল অ্যানালাইসিস, সমান্তরাল বিশ্লেষণ, ঠিক আছে, আবার ডাইনামিক অ্যানালাইসিস, এই সবগুলো কিন্তু একই নাম, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা কি হবে? সমান্তরাল বিশ্লেষণ। এইখান থেকে কিন্তু এই ধরনের বা এই টাইপের কিন্তু আমাদের কিছু এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে এটি কোন ধরনের বিশ্লেষণ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা 5 ধরনের আর্থিক বিশ্লেষণ দেখলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারে সবগুলো আর্থিক বিশ্লেষণ নেই। আমাদের এই চ্যাপ্টারে আছে, দেখো খেয়াল করে দেখো যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুইটা আর্থিক বিশ্লেষণ, একটি হলো নগদ প্রবাহ বিশ্লেষণ আর আরেকটা হলো ব্রেক ইভেন বিশ্লেষণ। আসলে এই চ্যাপ্টারের ডিটেইলস জিনিস আমরা কিন্তু এই দুটো জিনিসের উপরই শিখবো, অর্থাৎ আগে যেই 5টি আর্থিক বিশ্লেষণ সম্পর্কে জানলাম এগুলো কিন্তু আমাদের জাস্ট এমসিকিউ এ আসবে, এই জন্য কিন্তু অন্য কোনো কারণে নেই। বাট আমাদেরকে ডিটেইলসে এখন অঙ্ক করতে হবে এই দুটো বিশ্লেষণের উপর, একটি হলো নগদ প্রবাহ বিশ্লেষণ এবং আরেকটি হলো ব্রেক ইভেন বিশ্লেষণ। আমরা আজকে দেখো সম্পূর্ণটা শেষ করতে না পারলেও আমরা একটি আজকে অংশ আমরা নগদ প্রবাহ এবং এর বিবরণী অর্থাৎ নগদ প্রবাহ বিশ্লেষণের আমরা দু একটা জিনিস আজকে একটু পড়বার চেষ্টা করব। দেখো আমি আজকের ক্লাসে শুরু থেকে বলি যে আমি আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করেছি প্রথমে আর্থিক বিশ্লেষণ কি, এবং এই আর্থিক বিশ্লেষণ করতে গিয়ে আমরা যে আর্থিক বিবরণী সমূহের বিশ্লেষণ করি, কিভাবে করি, কেন করি, এবং সেই বিবরণীগুলো কেন তৈরি করা হয়, কি উদ্দেশ্যে তৈরি করা হয়, এটা কিন্তু আমি দেখিয়েছি। তারপরে আমি দেখিয়েছি যে এই আর্থিক বিশ্লেষণটা কেন করি। তারপরে লাস্টে আমি দেখালাম যে এই আর্থিক বিশ্লেষণটা কিভাবে করা যেতে পারে। সো 5টি উপায় করা যেতে পারে, আরো বিভিন্ন রকম উপায় থাকতে পারে বা আছে, কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয় বা এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় কিন্তু আমাদের কি বলতো, নগদ প্রবাহ বিশ্লেষণ এবং পাশাপাশি হচ্ছে ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিশ্লেষণ। আজকে আমরা নগদ প্রবাহ বিশ্লেষণের প্রথম অংশ নগদ প্রবাহ কি এবং নগদ প্রবাহ বিবরণী কি এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে যে নগদ প্রবাহ বলতে কিন্তু আমরা নগদ টাকার আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকে বুঝে থাকি, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নগদ টাকার আগমন এবং নির্গমন এই দুটোকে কিন্তু আমরা নগদ প্রবাহ বলে থাকি। মনে রাখবে যে সাধারণত একটি প্রতিষ্ঠানের ক্রয়ের মাধ্যমে বহিঃপ্রবাহের সৃষ্টি হয় আর বিক্রয়ের মাধ্যমে আন্তঃপ্রবাহের সৃষ্টি হয়ে থাকে। আর এই নগদ টাকার আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ বিভিন্ন খাত থেকে হতে পারে, যেমন পরিচালন খাত থেকে নগদ টাকার আন্ত এবং বহি দুটাই মানে দুই প্রবাহ হতে পারে, বিনিয়োগ খাত থেকে হতে পারে এবং অর্থায়ন খাত থেকে কিন্তু আমরা নগদ প্রবাহ পেতে পারি। তাহলে মূল যেটা বিষয় যে নগদ প্রবাহ কাকে বলে, যে একটি প্রতিষ্ঠানের নগদ টাকার আগমন এবং নির্গমনকে আমরা নগদ প্রবাহ বলে থাকি, ঠিক আছে। আর তাহলে নগদ প্রবাহ বিবরণীটা কাকে বলে, যে বিবরণীর মাধ্যমে আমরা এই নগদ টাকার আগমন নির্গমন এবং এই নগদ টাকা কেন যাচ্ছে কেন আসছে এবং এখন এর উদ্বৃত্ত কত, স্থিতি কত, ব্যালেন্স কত, এইটা জানতে পারি, সেই বিবরণীকে আমরা বলে থাকি কি নগদ প্রবাহ বিবরণী। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আবারও বলছি নগদ প্রবাহ হচ্ছে নগদ টাকার আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ মানে আগমন আর বহিঃপ্রবাহ মানে কি প্রদান বা চলে যাওয়া, ঠিক আছে, এটাকে বলি আমি কি নগদ প্রবাহ। আর এইটা যখন আমরা একটা বিবরণীর মাধ্যমে প্রকাশ করব এবং একটা নির্দিষ্ট সময় শেষে আমরা যখন সেই নগদ টাকার উদ্বৃত্ত বা ব্যালেন্সটা পেয়ে যাব তখন সেই বিবরণীকে আমরা নগদ প্রবাহ বিবরণী বলে থাকি। সো প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের এখন মানে যেটা মূল বিষয় যে নগদ প্রবাহ এই বিবরণীটা বিশ্লেষণ করে আমরা কি জানতে পারি। এখান থেকে কিন্তু আমরা 3টা জিনিস জানতে পারি। নাম্বার 1 হচ্ছে কোন কোন খাত থেকে নগদ টাকা আসবে, এটা আমরা জানবো। আবার একইভাবে কোন কোন খাতে আমি নগদ টাকা ব্যয় করছি সেটা আমরা জানতে পারবো। আর এই যে আমি নগদ টাকা পাচ্ছি এবং নগদ টাকা প্রদান করছি, এই দুটো যদি সমন্বয় করি তাহলে আমি অবশ্যই একটা নির্দিষ্ট সময় শেষে আমার হাতে কতটুকু, আমার প্রতিষ্ঠানের কাছে কতটুকু নগদ টাকার উদ্বৃত্ত আছে সেটা কিন্তু আমি নির্ধারণ করতে পারি। সো এই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে কিন্তু আমরা এই 3টি জিনিস বেশ ভালোভাবে শিখতে পারবো। একটি হলো যে আমার প্রতিষ্ঠানের কোন কোন খাত থেকে নগদ টাকা আসছে আর কোন কোন খাতে আমি সেই নগদ টাকাগুলো ব্যয় করছি এবং এই যে পাচ্ছি এবং মানে
প্রদান করছি, এই দুটার মধ্যে সমন্বয় করে একটা নির্দিষ্ট সময় শেষে আমার হাতে কত টাকা উদ্বৃত্ত, নগদ উদ্বৃত্ত থাকছে, এটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো কিসের মাধ্যমে? আমাদের নগদ প্রবাহ বিশ্লেষণ করার মাধ্যমে। এখন প্রশ্ন যে স্যার নগদ আন্তঃপ্রবাহটা কি, কিভাবে সৃষ্টি হয়, আর নগদ বহিঃপ্রবাহ কিভাবে সৃষ্টি হয়? দেখো খেয়াল করো, আমি এখানে সুন্দর করে এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যে নগদ আন্তঃপ্রবাহ কোন কোন খাত থেকে সৃষ্টি হতে পারে। আমি অনেকগুলো খাত রেখে দিয়েছি, মনে রাখবে যে নগদ টাকা প্রতিষ্ঠানে আসলে সেটি নগদ প্রবাহ, যেভাবেই আসুক না কেন। একইভাবে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেলেই সেটা কি নগদ বহিঃপ্রবাহ। সো আন্তঃপ্রবাহ কিভাবে হতে পারে? দেখো, নাম্বার 1, নগদে পণ্য বিক্রয়, অর্থাৎ তুমি বিক্রয় করেছো, সো নিশ্চয়ই তুমি নগদ টাকা পেয়েছো, এই জন্য কি হয়েছে আমাদের, এটা নগদ আন্তঃপ্রবাহ হবে। দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, অর্থাৎ তুমি টাকা পেতে দেনাদারের কাছ থেকে তুমি সেই টাকাটা পেয়ে গেছো, সো এটা প্রাপ্তি, এটাও তোমার একটা আন্তঃপ্রবাহ। কোন সুদ প্রাপ্তি বা যে কোনো ধরনের প্রাপ্তি হলেই তোমার কি হবে, নগদ আন্তঃপ্রবাহ হবে। একইভাবে খেয়াল করে দেখো, প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব মানে দেনাদার, আর দেনাদার হ্রাস মানে দেনাদার কমে যায়। তাহলে দেনাদার কখন কমে? যখন সেই দেনাদারটা আমাদেরকে টাকা দিয়ে দেয়, তার মানে আমার কাছে নগদ টাকা আসে, তখনই আমার দেনাদার বা প্রাপ্য হিসাবটা হ্রাস পেয়ে যায়। সো প্রাপ্য হিসাব হ্রাস পেলে কিন্তু নগদ আন্তঃপ্রবাহ হয়। প্রাপ্য হিসাব মানে আমি টাকা পাবো, সেই টাকা আমাকে দিয়ে দিয়েছে, ফলে প্রাপ্য হিসাবটা আমার হ্রাস পেয়ে গেছে, আর প্রাপ্য হিসাব হ্রাস পেলে অবশ্যই আমার নগদ আন্তঃপ্রবাহ হয়। একইভাবে খেয়াল করো, প্রদেয় হিসাব বৃদ্ধি, এর মানে কি, যে পাওনাদার, মনে করো যে পাওনাদাররা তোমার কাছ থেকে টাকা পাবে, তুমি তাদেরকে টাকা দিচ্ছ না, তাদেরকে মনে করো আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছ, তার মানে কি তুমি তোমার কাছে টাকাটা ধরে রাখছো, অর্থাৎ টাকাটা তুমি তোমার কাছে ধরে রাখছো কিন্তু ওদেরকে দিচ্ছ না। এর ফলেও কিন্তু তোমার নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হলো, কেননা তুমি যদি টাকাটা দিতা তাহলে তো তোমার কাছে টাকাটা চলেই যেত, না গিয়ে কি হলো, তোমার প্রতিষ্ঠানে তুমি ধরে রাখছো। এই জন্য কি হয়, অর্থাৎ পাওনাদার হিসাব বৃদ্ধি পেলে বা প্রদেয় হিসাব বৃদ্ধি পেলে আমাদের নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হয়ে থাকে। একইভাবে দেখো, মজুদ পণ্য হ্রাস, তাহলে আমরা জানি, মনে রাখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রধানত মজুদ পণ্য হ্রাস পাই মজুদ পণ্য বিক্রি হয়ে গেলে। সো মজুদ পণ্য বিক্রি হওয়া মানে আমাদের নগদ টাকা আসে, ধরে নিতে হবে। সো আমাদের এই মজুদ পণ্য হ্রাস পেলে নগদ আন্তঃপ্রবাহ হয়ে থাকে। একইভাবে সম্পদ বিক্রি করো, অবশ্যই নগদ টাকা পাবা, নগদ আন্তঃপ্রবাহ হবে। বিনিয়োগ বিক্রয় বা শেয়ার বিক্রয় বা ঋণ গ্রহণ করো, এই সবগুলোতে কিন্তু তোমার নগদ টাকা তোমার কাছে আসবে। ফলে এই খাত থেকে যদি টাকাটা আসে সেটাকে আমরা নগদ আন্তঃপ্রবাহ বলে থাকি। এরপরে দেখো, একইভাবে জাস্ট অপোজিট ভাবে নগদ বহিঃপ্রবাহ কোনগুলো? যেমন নগদ বিক্রি করলে আন্তঃপ্রবাহ হয়, নগদ ক্রয় করলে কি হবে, তোমার টাকাটা বাইরে কাউকে দিয়ে দিতে হচ্ছে, পাওনাদারকে দিয়ে দিতে হচ্ছে, বা যার কাছ থেকে ক্রয় করেছো তাকে টাকাটা দিয়ে দিচ্ছ। সো নগদে ক্রয় করলে তোমার নগদ টাকার বহিঃপ্রবাহ হয় বা নগদ টাকাটা চলে যায়। একইভাবে যদি তুমি পাওনাদারকে টাকাটা পরিশোধ করে দাও, তাহলে একইভাবে তোমার কি হবে, তোমার নগদ বহিঃপ্রবাহ হবে। যে কোনো ধরনের প্রদান, বেতন, মজুরি, ভাড়া সব যদি তুমি দিয়ে দাও, তাহলে অবশ্যই তোমার কাছ থেকে টাকা চলে যাবে। সো এগুলোর ফলে তোমার নগদ বহিঃপ্রবাহের সৃষ্টি হবে। আবার দেখো, প্রাপ্য হিসাব বৃদ্ধি, এর মানে হচ্ছে দেনাদার বৃদ্ধি। দেনাদার মানে কি, তুমি যাদের কাছ থেকে টাকা পাও, অর্থাৎ দেনাদার বৃদ্ধি কখন পায়, যদি সেই সব দেনাদার তোমাকে টাকা না দেয়, তখন দেনাদারটা বাড়ে। এখন টাকা যদি দেনাদার না দেয় তাহলে কি হয় বিষয়টা, অবশ্যই তোমার কাছে টাকা আর বাড়ে না। এটাকেও আমরা নগদ বহিঃপ্রবাহ হিসেবে ধরে নেব। একইভাবে দেখো, প্রদেয় হিসাব হ্রাস মানে পাওনাদারকে পরিশোধ করা, বা যে টাকা পাবে তাকে যদি তুমি টাকাটা দিয়ে দাও, তাহলে অবশ্যই এই প্রদেয় হিসাব হ্রাস পেলে তোমার নগদ টাকা চলে যায়। একইভাবে দেখো, মজুদ পণ্য বৃদ্ধি, সাধারণত মজুদ পণ্য বৃদ্ধি পায় মজুদ পণ্য ক্রয় করলে, আর ক্রয় করলে অবশ্যই মজুদ পণ্যের জন্য তোমাকে টাকাটা প্রদান করতে হয়, এই জন্য তোমার এটা কি হবে, নগদ বহিঃপ্রবাহ হবে। আবার সম্পত্তি ক্রয় অথবা কোনো বিনিয়োগ ক্রয় অথবা শেয়ার ক্রয় অথবা ঋণ প্রদান করলে আমরা কিন্তু কি হই, আমরা আমাদের কাছ থেকে নগদ টাকাটা চলে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই কোন কোন খাত থেকে নগদ আন্তঃপ্রবাহ হয় বা নগদ টাকা আসে এবং কোন কোন খাতে নগদ টাকা চলে যায়, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটা কমপ্লেক্স জিনিসকে আরো কিভাবে সহজ ভাষায় এটা সমাধান করা যায় সেটা করবার। ওকে, সো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, মানে তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার এই হোমওয়ার্কটা করবে। দেখো, আমি একটা হোমওয়ার্ক দিয়েছি যে এখানে আমি একটা তথ্য, একটা টেবিল দিয়েছি, তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোনটা নগদ আন্তঃপ্রবাহ আর কোনটি নগদ বহিঃপ্রবাহ। দেখো, আমি এখানে 10টি ট্রানজাকশন দিয়েছি, অ্যাকচুয়ালি 11টা দিয়েছি, তার মধ্যে তুমি কিভাবে অ্যান্সার করবে, খাতায় লিখবে, আমি কিন্তু এখানে বলে দিয়েছি। দেখো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে অর্থাৎ হলো 2000 টাকা, তাহলে তোমার এটা নগদ আন্তঃপ্রবাহ হবে নাকি নগদ বহিঃপ্রবাহ হবে।
ঠিক আছে, এটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি যে এটা আসলে একটা নগদ আন্তঃপ্রবাহ হবে। তোমরাও ঠিক একইভাবে এর পরের যেই আরো যে 10টা আমাদের আইটেম আছে এই 10টা তোমরা একটু লিখবা যে কোনটি নগদ আন্তঃপ্রবাহ অর্থাৎ কোনটির ফলে নগদ টাকা এসেছে এবং কোনটির ফলে নগদ টাকা চলে যাচ্ছে, এটা কিন্তু তোমরা ওখানে লিখে হোমওয়ার্কটা কমপ্লিট করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ হয়ে হইলো না শেষ বিষয়টা, অর্থাৎ তোমরা দেখি এখন কমেন্ট বক্সে কে কি লিখেছো, তো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি সেটা আমি একটু খেয়াল করব। ওকে, আমি দেখতে পাচ্ছি 7.01 ওকে হয়েছে, তোমাদের অনেকেই হয়েছে, অনেক সালাম দিয়েছো। তো আমি সালাম নিয়ে নিচ্ছি, সবার সালামই একসাথে নিয়ে নিলাম। তো আমি শুধু বেসিক্যালি যেই প্রশ্নটা সেটা আমি দেখব। দেখো, যাও স্যার আমার তো রোল নাই, তাহলে আমি কি করব? সমস্যা নাই, ক্লাস করে যাও, নো প্রবলেম। তারপরে চলে যাও, দেখি আস্তে আস্তে সম্পদ আর দায়ের মধ্যে তুলনা করে আর্থিক অবস্থা জানা যায়। আচ্ছা, শুধু সম্পদ এবং দায় নয়, শুধু সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটার মধ্যেই যদি আমি তুলনা করি তখনই কিন্তু আমি আর্থিক অবস্থা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটার মধ্যে যখন আমরা তুলনা করব তখনই কিন্তু আমরা কি করতে পারি, সেই প্রতিষ্ঠানের আমরা আর্থিক অবস্থা জানতে পারি। তবে এখানে বিষয় যে মনে রাখবে সম্পদ এবং আন্তঃদায় এবং বহিদায় এই দুটা মিলেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আর্থিক অবস্থাটা জানা যেতে পারে। স্যার 1 নং তুলনামূলক বিশ্লেষণ শতকরা নির্ণয়ের নিয়মটা বুঝলাম না। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে শতকরা কিভাবে আমরা 1 নম্বর অর্থাৎ নির্ণয় করলাম, খেয়াল করে দেখো। শোনো, বিষয়টা হচ্ছে এরকম যে তুলনামূলক যখন বিশ্লেষণ করব, যেই বছরটা আমাদের ভিত্তি বছর সেটাকে ভিত্তি তো কখন একটি বিল্ডিং এর ভিত্তি কোথায় থাকে? ওই বিল্ডিং এর নিচে। সো যখন অঙ্ক করবা যার উপর ভিত্তি করতে বলবে সেই ভিত্তির বিষয়টা নিচে থাকবে। ঠিক আছে, তারপর দেখবা যে সেটা আমি কার সাথে তুলনা করব, যে বছরের সাথে তুলনা করব আর যেই বছরকে তুলনা করব, যে বছরকে তুলনা করব সেটা আমি আগে লিখব, মাইনাস যে বছরের সাথে তুলনা করছি, যে বছরকে ভিত্তি হিসেবে ধরছি সেটা আমি তার সাথে মাইনাস করে দিব। মাইনাস করে দিলেই কিন্তু আমরা ওখানে 100 দিয়ে গুণ করলে আমরা পরিবর্তনের হারটা বুঝে ফেলতে পারবো। অর্থাৎ আমি ওখানে দিয়েছিলাম যে 2016 সালের 14 সালের ভিত্তিতে 2016 সালের অর্থাৎ যে মুনাফাটা ছিল সেটা কিভাবে বেড়েছে। ওকে, যাও নিচে যাও, দেখি তারপরে 2 নং স্যার শতকরা নির্ণয়টা আর একবার বুঝান। আচ্ছা, আমি বুঝেছি, তোমরা বারবার ওই ভিডিওটা টেনে টেনে দেখবা। ঠিক আছে, যান তারপরে ভালো মতো বুঝতে। 2 নং শতকরা নির্ণয়টা ভালো মতো বুঝতে পারলাম না। আচ্ছা, 2 নম্বরটা এরপরে কি বলেছে? ব্রেক ইভেন পয়েন্ট এর অপর নাম সম আয় ব্যয় বিন্দু বলে না? হ্যাঁ বলে, সম আয় ব্যয় বললে হবে, সমচ্ছেদ বলে, একই বিষয়। সম আয় ব্যয় বিন্দু, সমচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট একই নাম। তারপর 7.01 ওকে হয়ে গেছে, যাও তারপরে শেষ না? আচ্ছা, ওকে, এখন উপরে যাও, ওখানে দেখি একটু। আচ্ছা, ওখানে যাও। তো 2 নাম্বারটা একটু বুঝতে পারোনি, 2 নাম্বারটা আমাদের কি ছিল বিষয়টা? 2 নাম্বারটা আমরা যদি একটু স্লাইডে যাই তাহলে দেখি তো 2 নাম্বারটা কি ছিল। আমরা যদি 2 নাম্বারটা যাই তাহলে এখানে দেখতে পাই, অবশ্যই একটু চেঞ্জ করো। হ্যাঁ, 2 নাম্বারটা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে। আচ্ছা, 2 নাম্বারটা কোনটা খেয়াল করে দেখো। এটা আমাদের ছিল 1 নাম্বার, অর্থাৎ আমি যখন দুটি বছরের সাথে কয়েকটি বছরের মধ্যে তুলনা করব তখন সেটি হচ্ছে আমাদের আনুভূমিক বিশ্লেষণ। ঠিক আছে, তো এখানে যে কোথায় বুঝতে পারোনি, আসলে ওই অঙ্কটা মনে হয় তোমরা বুঝতে পারো না, আমি সেখানে যাচ্ছি। 2 নাম্বার যেটা অঙ্ক ছিল আমাদের এখানে উলম্ব বিশ্লেষণ, মানে মনে রাখবে যে যখন একটি প্রতিষ্ঠানের একটি বছরের বিভিন্ন উপাদানের মধ্যে আমরা তুলনা করব তখন সেটাকে আমরা বলে থাকি কি? উলম্ব বা সম আকারের বিশ্লেষণ। ঠিক আছে, মানে যেমন এখানে আমরা বিক্রয়কে 100% ধরে নিয়েছি, এখন বিক্রয়ের সাপেক্ষে বিক্রিত পণ্যের ব্যয় কত আর মোট মুনাফা কত এটা আমরা নির্ধারণ করব। সো যার সাপেক্ষে, যার ভিত্তিতে বলবে সেটা আমরা নিচে দিব, আর যাকে ধরতে হবে সেটা আমরা উপরে দিব, দিয়ে আমরা 100 দিয়ে গুণ করে দিব, তাহলে কিন্তু আমাদের উলম্ব বা সম আকারের বিশ্লেষণটা হয়ে যাবে। আমরা একটু অঙ্কটাতে চলে যাই। দেখো, এইটা ছিল আমাদের অঙ্কটা বুঝতে পারোনি কোথায়? যে এই যে 2018 সালের বিক্রয়ের পরিবর্তনের হার, তাহলে খেয়াল করে দেখো, পরিবর্তন মানে কি? 2014 সালে ছিল 50,556 টাকা আর 2018 সালে হয়েছে 54,100, তাহলে নিশ্চয়ই এখানে কি পরিবর্তন হয়েছে? অবশ্যই কি পরিবর্তন মানে কি? বেড়েছে। কতটুকু বেড়েছে এটা তোমাকে আগে নির্ধারণ করে নিতে হবে। এখানে দেখো, খেয়াল করে দেখো, 2018 সালের বিক্রয় মাইনাস 2014 সালের বিক্রয়, তাহলে কিন্তু দুইটার মধ্যে পরিবর্তনটা আমরা আগে পাবো, কতটুকু বেড়েছে সেটা পাবো।
তখন এটাকে আমরা যার সাপেক্ষে তুলনা করছি, যার ভিত্তিতে তুলনা করছি, সেটা আমরা কিন্তু এখানে সেই ভিত্তি বছরের অ্যামাউন্ট দিয়ে ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করব, কেননা হার চেয়েছে, হার মানে কিন্তু সবসময় 100 দিয়ে গুণ করতে হবে, করলে কিন্তু আমরা 7.01% পেয়ে যাব। তো এইভাবে কিন্তু আমাদের সাধারণত সম আকার এবং আমাদের কি আছে একটা হরিজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস গুলো করতে হয়। সাধারণত এগুলো এমসিকিউ পরীক্ষাতে আসে, কিন্তু সিকিউতে আসবে না। মনে রাখবে যে এগুলো মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এটা কিন্তু আমাদের সিলেবাসে এই বিশ্লেষণটা সরাসরি নেই, আমাদের আছে কিন্তু নগদ প্রবাহ হচ্ছে বিশ্লেষণ এবং আমাদের সমচ্ছেদ বিশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসে দেখো আমি চেষ্টা করেছি আর্থিক বিশ্লেষণ সংক্রান্ত যে আরো যে হাতিয়ার বা কৌশলগুলো ছিল সেগুলো আলোচনা করতে। পরবর্তীতে আমাদের মেন আলোচ্য বিষয় নগদ প্রবাহের উপর আমি কিছু কথাবার্তা বলেছি, তোমরা নিশ্চয়ই সেগুলো অবজার্ভ করতে পেরেছো এবং ক্লাসটা বুঝতে পেরেছো। যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই এখানে কমেন্ট বক্সে করবে, আমি অন্য সময় এসে তোমাদেরকে লিখে প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। তো আগামী ক্লাসে দেখো আমরা কি কি পড়াবো। আগামী ক্লাসে আমরা চলে যাই, দেখো আগামী ক্লাসে আমরা এই নগদ প্রবাহ বিবরণীর যে আমাদের ছিল পরিচালন কার্যক্রম থেকে এবং বিনিয়োগ কার্যক্রম থেকে এবং অর্থায়ন কার্যক্রম থেকে কিভাবে আমাদের এখান থেকে নগদ প্রবাহ হয় সেটা কিন্তু আমরা আগামী ক্লাসে দেখব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।